কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে সমুদ্র, পাহাড়, ঝর্ণা, লেক সমস্তটা একসঙ্গে ঘুরে দেখা, সাথে প্রিমিয়াম কটেজে রাত্রিবাস ও সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণের অভিজ্ঞতা নিয়ে চলে এসেছি আমি আবারও নতুন ভিডিও নিয়ে। হাওড়া থেকে সকাল 8:35 12-703 ফলকনামা এক্সপ্রেসে 231 কিলোমিটার জার্নি করে ফাইনালি আমি এসে পৌঁছে গেলাম বালেশ্বর বা বালাসোর। ফলকনামা এক্সপ্রেসের কিন্তু এই বালাসোরের সময় ছিল 11:43। আজকে মোটামুটি রাইট টাইমে ঢুকিয়েছি 5 মিনিট লেট। তবে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম নামিয়ে দিয়েছে আমাদের। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি চলে এলাম ফ্লাইওভারে, ওভারব্রিজে, এবং এখান থেকে চলেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে কিন্তু লিফটের বন্দোবস্ত রয়েছে, আপনারা চাইলে সিঁড়ির পথে আসতে পারেন বা লিফটেও আসতে পারেন। দেখুন, প্রথম দিনটা যদি ভালোভাবে ইউটিলাইজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমি বলবো বেস্ট অপশন আপনাদের বন্দে ভারত আছে হাওড়া থেকে সকাল 6:10-এর, তারপরে হচ্ছে হাওড়া থেকে 8:35-এর এই ফলকনামা, এবং শালিমার থেকে 9:15 ধাউলি। এই 3টে ট্রেনের মধ্যে যেটা ইচ্ছা আপনারা চুজ করুন এবং চলে আসুন। ট্রেন আপনাকে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে, তারপর আপনি এরকম 1 নম্বর প্ল্যাটফর্মে বার হয়ে আসবেন। বালাসোর স্টেশন কিন্তু আবারও বলছি বেশ গোছানো স্টেশন, একটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। আপনাদের যদি জলের প্রয়োজন হয় বা টয়লেটে করার প্রয়োজন হয় সেটা স্টেশনের মধ্যে সেরে নেবেন এবং তারপর বার হয়ে আসবেন। এবার পাহাড়, ঝর্ণা, সমুদ্র একসাথে দেখার জন্য কিন্তু আমরা বুক করে নিয়েছি। প্রথমে আমরা এখান থেকে চলবো ক্যাম্প। বালাসোরের যে বাগদা বা দুবলাগাদির আমার সবচেয়ে পছন্দের যে ক্যাম্প, মাইকো ক্যাম্প, আমি চলেছি এবার সেই ক্যাম্পে, এবং তার জন্য গাড়ি বুকিং অলরেডি আমি ফোনে বলে দিয়েছিলাম, গাড়ি পাঠিয়ে দিয়েছে স্টেশনে। স্টেশন থেকে বার হয়ে দেখতে পেলাম কিন্তু ক্যাম্প থেকে পাঠিয়ে দিয়েছে এই টাটা ম্যাজিক। আজকে কিন্তু এই বালাসোরে ভোট, লোকসভা ভোট, সেই কারণে কিন্তু যেটি অ্যাভেলেবেল ছিল টাটা ম্যাজিক সেটি কিন্তু পাঠিয়েছে। ওই 35 কিলোমিটার মতো এসে পৌঁছে গেলাম আমরা মাই ইকো ক্যাম্প। এখন কিন্তু সময় লাগবে ওই 1 ঘন্টা 20 মিনিট মতো। এই মাই ইকো ক্যাম্প যতবার আসি ততবার কিন্তু দেখি এখানে নতুন করে সাজিয়ে গুছিয়ে একা করেছে। তো এবারও এসে কিন্তু ফের মুগ্ধ হলাম, আর নতুন করে আবারও সাজিয়েছে। যাই হোক, চলুন ক্যাম্পটা তো আপনাকে দেখাবো। সবার আগে এসে আমরা কোন কটেজে রয়েছি, সেটা কেমন কি সাজিয়েছে, সেটা কেমন কি পরিষেবা, সেটা আপনাকে দেখাই। এবারে এসে কিন্তু আমার থাকার বন্দোবস্ত রয়েছে এই 115 নম্বর কটেজে। বাহ, খুব সুন্দর কিন্তু ওয়াল প্রিন্টিং। যাই হোক, চলুন রুমটা দেখাই। এই কটেজের গেট খুলে প্রবেশ করার সাথে সাথে আমি মুগ্ধ হলাম, কারণ এই দেখুন যথেষ্ট স্পেসিয়াস, প্রচুর জায়গা রয়েছে। কিং সাইজ বেড, যেখানে কিন্তু 2 জন ভালোভাবে শেয়ার করে থাকা যায়। এপাশে রয়েছে একটি বড় মিরর এবং সাথে ডেস্ক মতো, এখানে একটি চিরুনি রাখা রয়েছে। আচ্ছা, এই পাশে রাখা রয়েছে একটি টি টেবিল, সাথে 2টো চেয়ার, অ্যাস্ট্রে, একাধিক চার্জিং প্লাগ, অবভিয়াসলি এসি। এদিকে রাখা রয়েছে একটি বেড ডেস্ক, চার্জিং প্লাগ, আলমিরা, এবং এর সাথে রুমের সাথে রয়েছে কিন্তু বেসিনের বন্দোবস্ত। পুরোপুরি প্রিমিয়াম ব্যবস্থাপনা কিন্তু। সাথে রয়েছে একটি হ্যান্ড ওয়াশ, এখানে একটি ডাস্টবিন। আচ্ছা, বাথরুমটি দেখাই। ওয়াও, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট স্পেসিয়াস, এবং এর যে মূল আকর্ষণ এই বাথটাব। বাথরুমে কিন্তু রয়েছে বাথটাব, ওয়েস্টার্ন স্টাইল কোমোড। আচ্ছা, পাশে শাওয়ার, এখানে কিন্তু শ্যাম্পু, সাবান দেওয়া রয়েছে। এর পাশে একটি টাওয়েল দেওয়া রয়েছে। মোটের উপরে কিন্তু দারুণ দারুণ পরিষেবা, এক কথায় প্রিমিয়াম ব্যবস্থাপনা। ক্যাম্পে এসে পৌঁছাতে দেরি আছে, কিন্তু এনাদের ওয়েলকাম ড্রিঙ্কস আসতে দেরি নেই। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। ক্যাম্পে এসে ফর্মালিটিস পূরণ করতে, অর্থাৎ এন্ট্রি করতে তো দুপুর হবেই, এবং এসে কিন্তু লাঞ্চের সময় হয়ে গেছে। আমরা চলে এসেছি ক্যাম্পের ডাইনিং এরিয়াতে, এখন লাঞ্চ সারবো। ডাইনিং এরিয়া কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, গুছিয়েছে। এখন এই দেখুন চারিপাশে দেওয়ালে করা রয়েছে ওয়াল পেন্টিং, এর পাশে সাথে রয়েছে এই দেখুন বেসিন চত্বর নিয়ে খুব সুন্দর সাজিয়েছে। কিন্তু বসে গেছি দুপুরে লাঞ্চ টেবিলে। চলুন আজকে দেখাই আজকে লাঞ্চে কী রয়েছে। আজকে লাঞ্চে রয়েছে ভাত, ঝিঙে আলু তরকারি, ডাল, আলু পোস্ত, চাটনি এবং ভেটকি মাছ। ওহ, দেখেই কিন্তু লোভ লাগছে, এবং সাথে স্যালাড। এই হচ্ছে কিন্তু প্যাকেজের মধ্যে থাকে। এছাড়া যদি আপনারা মনে করেন যে ভেটকির পরিবর্তে কাঁকড়া নেবেন, সেক্ষেত্রে কিন্তু কাঁকড়াতে 150 টাকা এক্সট্রা লাগে। বা যদি মনে করেন যে পনির নেবেন, এই পনির হচ্ছে 220।
আর যদি মনে করেন যে না আপনারা চিংড়িটাও নেবেন 250 টাকা। এই হচ্ছে মোটার উপর লাঞ্চ। এবার টেস্ট করবো এবং তারপর আপনাকে জানাবো কেমন কি টেস্ট। এই মাইক্রো ক্যাম্পের খাবার দাবার নিয়ে কিন্তু কথা হবে না, কোনো ডাউট হবে না। মানে নিঃসন্দেহে মানে এই চত্বরে বেস্ট কিন্তু খাবারের অপশন কিন্তু মাইক্রো ক্যাম্পে। যতবার এসছি আমি ততবার কিন্তু খাবারের মুগ্ধ হয়েছে। জানেনই তো এই ক্যাম্পের মাধুর্য হচ্ছে ক্যাম্প থেকে ঝাউবন পেরিয়ে হচ্ছে সমুদ্র সৈকত। ক্যাম্পের এই যে গেট খুললে কিন্তু ঝাউবন। বিকাল 4:30 আমরা চলে এসেছি বিচে স্নানের জন্য এবং সেই ঝাউবনের মধ্যে দিয়ে দারুণ হাওয়া দিচ্ছে এবং এই চত্বর কিন্তু এখন প্রচুর টুরিস্ট আসে। সেই কারণে দেখতে পাচ্ছি কিন্তু ঝাউবনে কিন্তু পিকনিকও করে অনেকে। বিকেলটা কিন্তু সমুদ্র সৈকতে দারুণ অতিবাহিত হলো এবং তারপরে আমরা আবার চলে এলাম ক্যাম্প চত্বর এবং ক্যাম্পে এসে সন্ধ্যাকালীন যে মায়াবী পরিবেশ তা দেখে আমি অভিভূত। এখন সন্ধ্যা 7টা এবং দাদারা রুমের কাছে কিন্তু নিয়ে হাজির ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে ভেজ পকোড়া এবং সাথে চা, দুধ চা। তো সন্ধ্যার পর আপনারা নিশ্চয়ই শুধুমাত্র কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্সে থেমে থাকবেন না, এর সাথে কিন্তু রয়েছে এখানে বারবিকিউ, চিকেন বারবিকিউ 1 কেজিতে 500 টাকা লাগে এবং তার সঙ্গে চিংড়ির বারবিকিউ 1 প্লেটে হচ্ছে 220 টাকা। চিকেন বারবিকিউ সাথে চিংড়ি বারবিকিউ এবং আপনারা চাইলে কিন্তু তার সঙ্গে জঙ্গলি ফ্রাইটা নিতে পারেন, 10 পিস থাকে, এক্ষেত্রেও কিন্তু 150। বসে গেছি রাত্রে খাবার টেবিলে। রাত্রে কিন্তু আমরা চুজ করেছি রুটিটা। এখানে কিন্তু আপনাকে অপশন দেয় রুটি বা ভাতের অপশন। তো রুটি সাথে রয়েছে আলু পোস্ত এবং চিকেন কষা আর স্যালাড। আপনারা যদি চিকেন কষাটা না খান সেক্ষেত্রে কিন্তু আপনারা পনিরটা পেয়ে যাবেন এবং সাথে আন্ডা কারি, ডবল ডিমের আন্ডা কারি এবং ভাত দিয়ে চাইলে ভাত রয়েছেই। যে কোনো সমুদ্র সৈকতে এসে রাত্রিবেলা আসা কিন্তু এক অন্য জগৎ। সমুদ্রকে কাছে থেকে উপলব্ধি করতে গেলে আপনাকে আসতে হবে রাত্রিবেলা। তো আমরা চলে এসেছি এই বাগদা বিচে রাত্রিবেলা এবং এখানে অজস্র প্রাণীরা, সামুদ্রিক প্রাণীরা ঘোরাফেরা করছে, আপনাকে দেখাচ্ছি সেগুলি। এখন আমাদের চোখে পড়েছে লাল কাঁকড়া। নমস্কার দাদা, বলছি এখন তাহলে টোটাল কতগুলো কটেজ আছে? কটেজ এখন 15-16টা মতো আছে। 15-16টা মতো। এসি আছে, নন এসি আছে। আচ্ছা, প্রিমিয়াম কটেজ কটা আছে? প্রিমিয়াম কটেজ আছে 10-11টা মতন আছে। আর যেটা প্রিমিয়াম যেটা এসিওয়ালা ওটা 2টো আছে, ডিলক্স এসি 2টো আছে। আচ্ছা, গ্রুপ কটেজ 4টা আছে। গ্রুপ কটেজ 4টা এখন? গ্রুপ কটেজ 4টা আছে, তার মধ্যে 2টা এখনই এসি আছে আর পরে আবার। আচ্ছা, আর এখন প্রিমিয়ামে কেমন কি ইয়ের খরচ রয়েছে? প্রিমিয়াম যেটা নন এসি ওটা 800 করে পারে। আচ্ছা, খাওয়া দাওয়া শুনে। আর এসিতে? এসিতে হচ্ছে যেটা ডিলক্স রুম ওটা 2500 করে পারে। আচ্ছা, আর যেটা প্রিমিয়াম এসি ওটা 2800 করে। আচ্ছা, যেটা গ্রুপ কোটে যেটা এসি আছে ওটা এসিতে 2200 টাকা করে পারে। আচ্ছা, আর নন এসি 1600 টাকা। আচ্ছা, আর টেন্ট যেটা আছে 1300 টাকা পারে। চলুন আপনাকে এখানে একটি যে গ্রুপ কটেজ রয়েছে একটি গ্রুপ কটেজ দেখাই। এই হচ্ছে 202 নম্বর কটেজ। আর সেখানে প্রবেশ করার পর কিন্তু রয়েছে 2টি আলাদা আলাদা বেড, যেখানে কিন্তু আপনারা 6 জন ভালোভাবে থাকতে পারবেন এবং এটি কিন্তু অবভিয়াসলি এসি, নন এসিও হয়। এর পাশে রাখা রয়েছে পাখার বন্দোবস্ত, এদিকে একাধিক চার্জিং প্লাগ যেটা সবচেয়ে প্রয়োজন। আর সেদিকে কিন্তু স্ট্যান্ড ফ্যান রয়েছে, এদিকেও চার্জিং প্লাগ, জামা কাপড় রাখার জন্য বন্দোবস্ত, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট ওয়েস্টার্ন স্টাইল। এ হচ্ছে শাওয়ার এবং রুমে রাখা রয়েছে কিন্তু একটি বেসিন এবং মিররের বন্দোবস্ত। এই যে গ্রুপ কটেজ এটি যদি আপনারা এসিতে নেন পার হেড কিন্তু 2200 এবং নন এসিতে নিলে 1600। বেশ কিন্তু মানে 6 জন যদি বড় গ্রুপে আসেন একসাথে এই রুমে এসে আড্ডা দিতেই পারেন। এইরকম পর পর রাখা রয়েছে কিন্তু কটেজগুলি। চলুন আপনাকে একটি নন এসি প্রিমিয়াম কটেজ দেখাই। এই হচ্ছে 105 নম্বর কটেজ। যথেষ্ট স্পেসিয়াস, দেখুন প্রচুর জায়গা এবং সাথে রাখা রয়েছে কিন্তু একটা কিং সাইজ বেড। নর্মালি এখানে কিন্তু 2 জন থাকতে দেওয়া হয়, কিন্তু 3 জনও আপনারা ভালোভাবে থাকতে পারবেন এমনটা জায়গা। এর পাশে চার্জিং প্লাগ সহ ফ্যানের বন্দোবস্ত, উপরে লাইটের বন্দোবস্ত
এদিকে একটি স্ট্যান্ড ফ্যান, এদিকে দেখুন টি টেবিল সহ দুটি চেয়ারে বন্দোবস্ত বসার জন্য, এপাশে একটি ড্রেসিং টেবিল এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। বাহ, বেশ সাজানো গোছানো কিন্তু দেখুন, প্রচুর জায়গা, ওয়েস্টার্ন স্টাইল। এবং রুমে কিন্তু রাখা রয়েছে দেখুন টাওয়ালের বন্দোবস্ত। আচ্ছা, এখানে কোনায় বেসিনটাও রয়েছে। ক্যাম্পে এসে আপনার জন্য কটেজে থাকবেন, কটেজ তো দেখালাম, এছাড়া আপনার জন্য টেন্টে থাকবেন। এখানে কিন্তু রয়েছে দুরকম টেন্ট, ফ্যামিলি টেন্ট এবং অ্যাডভেঞ্চার টেন্ট। চলুন ফ্যামিলি টেন্টগুলি কেমন কি পরিকাঠামো সেটা দেখাই। এই দেখুন পর পর কিন্তু টেন্টগুলি রাখা রয়েছে, উপরে রয়েছে ছাউনি হোগল পাতার। একটি টেন্ট দেখাই, দেখুন টেন্টের বাইরে কিন্তু টি টেবিল সহ বসা বন্দোবস্ত। এই হচ্ছে টেন্টের ভিতরে পরিকাঠামো, পুরো খোলা যায় কিন্তু এটা আবার মেরে দেওয়া যায়। এবং টেন্টের ভিতরে যথেষ্ট স্পেস দেখুন, মানে আপনার দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পারবেন। সকালে আমরা চলে এলাম ক্যাম্পের ডাইনিং হলে এবং এখন বসে গেছি ব্রেকফাস্টে। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করে কিন্তু আমরা ক্যাম্প থেকে চেক আউট করবো। ব্রেকফাস্ট করার পর যেহেতু সাইড সিনে যাবো, তাই ব্রেকফাস্টে কিন্তু আমি নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি, সাথে কিন্তু রয়েছে ডিম সিদ্ধ এবং মিষ্টি। আপনারা চাইলে মুড়ির জায়গায় এরকম পরোটা নিতে পারেন, তার সাথে কিন্তু ঘুগনি ডিম সিদ্ধ মিষ্টি থাকবে। এবং পরোটার জায়গায় আপনারা চাইলে কিন্তু রুটিও নিতে পারেন। তো তিনটের অপশন রয়েছে, মুড়ি, পরোটা এবং রুটি, এবং সাথে তো ঘুগনি মিষ্টি এবং ডিম রয়েছেই। ব্রেকফাস্টের পরে আমি বার হয়ে পড়েছি সাইট সিন করতে। এবং ভিডিও শুরুতে যেমন কথা দিয়েছিলাম, এই ভিডিওতে থাকবে সমুদ্র, পাহাড়, ঝর্ণা একসঙ্গে। সমুদ্র তো দেখালাম, এবার আমি চলে এসেছি পাহাড় চত্বর। আমাদের ক্যাম্প থেকে 70 কিলোমিটার দূরে চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর। ওহ, রাস্তার ভিউ দেখুন, তাল গাছের সারি, পিছনে হচ্ছে পাহাড়, অনবদ্য পরিবেশ। ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে গেলাম এই পঞ্চলিঙ্গেশ্বর। এখন রয়েছি পার্কিং এরিয়াতে। এখানে কিন্তু পার্কিংয়ের জন্য গাড়িতে লাগে 35 টাকা। তো 35 টাকা দিয়ে আমরা এখন চলেছি মন্দির চত্বর দর্শনের জন্য, এবং পাহাড়ের উপরে কি পরিকাঠামো সেটাও দেখাবো আপনাকে নিশ্চয়ই। এই পঞ্চলিঙ্গেশ্বর আসার জন্য কিন্তু বালাসোর থেকে এই সমস্ত আশেপাশ চত্বরের সবচেয়ে উঁচু পাহাড় নীলাগিরি সিঁড়িকে পেরিয়ে আসতে হয়। এবং নীলাগিরি বাজার হয়ে আমরা চলে এলাম এই পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বরের যে পার্বত্য এরিয়া, এটাও কিন্তু এই নীলাগিরি যে পাহাড়ের রেঞ্জ তারই অন্তর্ভুক্ত। পার্কিং এরিয়া থেকে মন্দির চত্বর যাওয়ার জন্য উঁচু উঁচু গাছ, তার নিচে ছায়া এবং নিচে করা রয়েছে দেখুন ঢালাই রাস্তা। তার দুপাশে কিন্তু রয়েছে প্রচুর দোকান। আপনারা চাইলে কিন্তু এই সমস্ত চত্বর থেকে কেনাকাটাও করতে পারেন। কাঞ্চা, লোকাল ড্রিঙ্কস, একটি লিম্বু সোডা। বাতাসে কিন্তু প্রচুর হিউমিডিটি, প্রচুর ঘামছি। ভালো খেতে, বেশ লোকাল আর কি, ওই জন্য খাচ্ছি। 15 টাকা। পার্কিং এরিয়া থেকে প্রায় 15 মিনিট এই ঢালাই পথে, খাড়া পথে উঠে আসার পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরের গেটের কাছে। এবার কিন্তু আবার নতুন করে জার্নি শুরু, মানে এবার কিন্তু আমাদের সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। বেশ লাগছে কিন্তু, ওঠার জন্য এবং নামার জন্য আলাদা বন্দোবস্ত দেখুন মাঝখান দিয়ে সেপারেশন করা আছে। এবং সিঁড়িগুলি বেশি উঁচু না, অল্প ধাপ এবং লম্বা ধাপ, তো উঠে যাওয়ার খুব একটা প্রবলেম হবে না। যাত্রীদের বা ভ্রমণ প্রেমীদের যাতে উঠতে অসুবিধা না হয়, মাঝে মাঝে কিন্তু করা রয়েছে এরকম বসার বন্দোবস্ত। অন্য টাইম আসলে কিন্তু এখানে জলের প্রচুর ফ্লো পাওয়া যায়, কিন্তু জুনের ফার্স্ট উইক আজকে এসছে, জল একেবারে নেই বললেই চলে। ওই উপরে চুঁয়ে চুঁয়ে 2-1 ফুট পড়ছে, এরকম ব্যাপার, জলই নেই এখানে। কিন্তু এতক্ষণ তো পদে পদে ছিল সিঁড়িগুলি, এবার কিন্তু একেবারে খাড়া, মানে এই চত্বর ওঠার জন্য। ওই যে নিচে বসা বন্দোবস্ত রয়েছে, ওখানে বসে জিরিয়ে নেবেন, তারপর আবার স্টার্ট করবেন, নাহলে কিন্তু হাঁপিয়ে যাবেন। তবে একটু নিরাশ এখানে জলের ফ্লো না দেখতে পেয়ে। এই হচ্ছে শু স্ট্যান্ড, এখানে কিন্তু আপনাকে জুতো খুলে যেতে হবে, 5 টাকা করে লাগে, আপনাকে স্লিপও দেওয়া হয়। তো জুতো নিয়ে কোনো চাপ নেই, যেহেতু স্লিপ দিয়েছে। এবার হচ্ছে মেন মন্দির চত্বর প্রবেশ করছি। উঠে আসার পরে বাঁদিকে আসবেন এবং তারপরে আবার সিঁড়ি বেয়ে কিছুটা নিচের দিকে নেমে যেতে হবে, তারপরে গিয়ে কিন্তু আপনি দেখতে পাবেন। অ্যাকচুয়ালি পাহাড়ের টিলায় এখানে রয়েছে 5টি শিবলিঙ্গ। এই 5টি শিবলিঙ্গ থেকে এই জায়গার নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। এক হয় এক্সপেকটেশন, আর এক হয় রিয়ালিটি। এই পঞ্চলিঙ্গেশ্বর কিন্তু আমি প্ল্যান করেছিলাম এক্সপেকটেশন থেকে, ভেবেছিলাম এখানে কিন্তু প্রচুর জল পাবো আর বিশেষ করে ঝর্ণাটা দেখাতে পারবো। কিন্তু এখন জুনের ফার্স্ট উইকে একেবারেই জল নেই, দেখালাম তো আপনাদের।
যাই হোক চলুন, আমরা কিন্তু এখান থেকে বার হয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পঞ্চলিঙ্গেশ্বরে কিন্তু দারুণ গরম ছিল এবং তারপরে এক পশলা বৃষ্টির মধ্যে দিয়ে আমরা নীলাগিরি বা নীলগিরি বাজার হয়ে চলে এলাম ব্লু লেক, আমাদের পরবর্তী গন্তব্য। অসামান্য ল্যান্ডস্কেপ, মানে এখানে আসা যে আমরা ডিসিশন নিয়েছিলাম, এসে বুঝতে পারছি যে আমরা মুগ্ধ। কিন্তু দেখুন পাহাড়ের পাদদেশে হচ্ছে এই লেক, বেশ গভীর এবং আকাশের অবস্থা ভালো থাকলে এই লেকের জল পুরো নীল দেখায়, ওই জন্য কিন্তু এই লেককে ব্লু লেক বলা হয়। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন, তবুও কিন্তু হালকা নীলচে আছে। পঞ্চলিঙ্গেশ্বর গিয়ে যেমন নিরাশ হয়েছিলাম, এখানে এসে কিন্তু মুগ্ধ, মানে পয়সা উসুল। আমাদের এই সাইট সিন চত্বরের মধ্যে এটা আমাদের বেস্ট লেগেছে। দেখুন দারুণ দারুণ। উপরে পাওয়ানো হচ্ছে বৃষ্টি, ঘুরিতে সময় এখন বৈঠক 5টা এবং ব্লু লেক দেখার পরে আমি এসে পৌঁছে গেলাম দ্বিতীয় পুরী, অর্থাৎ ইমামি জগন্নাথ টেম্পল। এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট গন্তব্য। তো প্রথম কাজ হচ্ছে আমাদের শুটা বাইরে রাখা, তার জন্য রয়েছে ফ্রি শু স্ট্যান্ড, এখানে শুটা রেখে ভেতরে যেতে হবে। শু রাখার পর কিন্তু রয়েছে হাত পা ওয়াশের ব্যবস্থা এবং তারপরে মন্দিরে প্রবেশ করা, এবং আসার পরে কিন্তু মুগ্ধ হবেন। মানে এখন সন্ধ্যার আগের মুহূর্ত, খুব সুন্দর লাইটিংয়ে সাজিয়েছে, দারুণ। ইমামি কোম্পানির তরফ থেকে প্রতিষ্ঠিত এই যে ইমামি জগন্নাথ মন্দির, প্রবেশ পথ দিয়ে প্রবেশ করার পরে কিন্তু শুরুতে রয়েছে এই মূল মন্দির চত্বর। এই মূল মন্দির চত্বর কিন্তু 1 2 3 4 5 6 7 8 8, অর্থাৎ এদিকে 8টি চাকা, ওদিকে 8টি চাকা, টোটাল 16টি চাকার উপরে রথের আদলে বানানো আছে। মূল মন্দিরের পাশে রয়েছে কিন্তু শ্রী হনুমান টেম্পল। শ্রী হনুমান টেম্পলের পিছনে রাখা রয়েছে কিন্তু মা গজালক্ষ্মী টেম্পল। এই সমস্ত মন্দির চত্বর কিন্তু খুব সুন্দর পার্কের আদলে সাজানো গোছানো। এটি হচ্ছে শ্রী গণেশ টেম্পল। এখানে কিন্তু প্রতিটা মন্দিরের গায়ে, ওই যে কোনারকের সূর্য মন্দিরে যেমন সুন্দর কারুকার্য করা, এখানে কিন্তু প্রতিটা মন্দিরের গায়ে এরকম সুন্দর কারুকার্য করা, বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরা রয়েছে এই সমস্ত কারুকার্যের মধ্যে দিয়ে। এতক্ষণে আমি ছিলাম গেট দিয়ে প্রবেশ করার পরে আমার ডান দিকটাতে, এবার চলে এলাম বাম দিকটাতে। এ হচ্ছে মূল মন্দির চত্বর এবং তার পাশে এপাশে কিন্তু রয়েছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল। এই হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল এবং তার ঠিক পিছনে রাখা রয়েছে কিন্তু মা বিমলা দেবী টেম্পল। আপনারা কিন্তু বালাসোরের এই সমস্ত চত্বর আসলে এই ইমামি জগন্নাথ টেম্পল কিন্তু ঘুরে যেতে পারেন, দারুণ লাগবে। মানে অনেকটা সময় কিন্তু আপনার অতিবাহিত হবে এবং পুরীর জগন্নাথ টেম্পলের স্বাদ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন সন্ধ্যা 7:05, আমরা চারিপাশে সাইট সিন করে আবার পৌঁছে গেলাম বালাসোর স্টেশন। বালাসোর থেকে আমাদের ফেরার ট্রেন ছিল 12864 SMVP হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। প্রথমে দেখাচ্ছিল ট্রেন কিছুটা লেট, সেই কারণে কিন্তু আমরা লেট সাইট সিনে বার হয়েছিলাম এবং শেষে এসে পৌঁছলাম বালাসোর স্টেশন। তবে ট্রেন কিন্তু 7 ঘন্টা লেট, সিরিয়াসলি 7 ঘন্টা। যাই হোক, এখন ভাবার বিষয় যে হাওড়া কীভাবে ফিরবো। তো এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান, সাথে দেখতে থাকুন এবং চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, অনেক অনেক ধন্যবাদ।